আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের আ একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কথা। এই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এটা তো বাংলাদেশে আসলে সোনার হরিণ হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবাই দোষী সাব্যস্ত করেন। কিন্তু দ দোষ ত্রুটি কিন্তু সব দলেরই আছে, কম বেশি সবারই আছে। এবং বাংলাদেশে যখন যে সরকার আসছে তখন সেই সরকারই এই নির্বাচনগুলো তাদের অধীনে আনার চেষ্টা করছে। যেমন বর্তমান সরকারও চেষ্টা করছে। বর্তমান সরকার একদিকে বলছে যে এই যে হা না ভোটের ব্যাপারে সরকার প্রচারণা চালাচ্ছে, সরকারের বন্ধু যে দলগুলো আছে তারা প্রচারণা চালাচ্ছে। আবার সরকারের যে মুখপাত্র শফিকুর রহমান তিনি আবার বলছেন যে যারা না ভোটের প্রচারণা চালাবে তাদেরকে নজরে রাখা হচ্ছে, তাদেরকে পরে দেখে নেওয়া হবে। এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে কেন? এটা গণতান্ত্রিক দেশ। যদি আপনারা স্বীকার করেন তাহলে এটা গণতান্ত্রিক দেশ। তাহলে এখানে সবারই আম আ মতামত প্রকাশ করার ক্ষমতা আছে। তাহলে আপনারা প্রচার করবেন, আরেকটা গোষ্ঠীকে বিরত রাখবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করবেন। এটা তো কোনোভাবে হতে পারে না। এবং একটা ব্যাপক অংশগ্রহণমূলক নির্বাচন তখনই হয় যখন সব দল মত নির্বিশেষে সব জনগোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে। তখনই শুধু দল নয়, সব গোষ্ঠীগুলোকেও নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। যেমন আমি বললাম, সারা বাংলাদেশ ইলেকশন করলো, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা যদি বলে আমরা ইলেকশন করব না, কি সমস্যা? আমাদের পার্বত্য চট্টগ্রাম স্বায়ত্তশাসন দিতে হবে। তাহলে তো সেটা তো আসলে এটা একটা অসম্ভব জিনিস। এটা রাজনৈতিক একটা বিতর্কমূলক বিষয়। তো এখন তারা না আসলে তখন একটু হালকা হয়ে যায় যে এই কয়টা সিট আমরা ইলেকশন করতে পারছি না। 4 ব্রিটিশ এমপি সম্প্রতি বলেছেন যে সব দল ইলেকশনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হয় না। এই ধরনের কথাবার্তা বলেছেন। দেশের একটা বড় অংশকে যদি বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে সেটা কোনোভাবেই অংশগ্রহণমূলক হতে পারে না। কারণ এই দল 35 থেকে 40% জনসমর্থন আছে। এই দল যদিও 14, 18 এবং 24-এ যে ইলেকশনগুলো করেছিল সেই ইলেকশন নিয়ে অনেক বিতর্ক আছে। এবং এই 14, 18 এবং 24-এ যে জমাটবদ্ধ ক্ষোভ মানুষের ভিতরে ছিল সেইটাই বিস্ফোরণ হয়েছে 24-এর 5ই আগস্ট। এবং এটা একটা ম্যাটিকুলাস ডিজাইনে এই আন্দোলনটা হয়েছে। এটাকে তো আমেরিকাও স্বীকার করেছে। বাংলাদেশের অনেক যারা এই আন্দোলন করেছে সেই সব ব্যক্তিত্বরা অনেকে স্বীকার করেছে, থানার ভিতর বসে বসে স্বীকার করেছে কি কি করেছে। এখন এইভাবে যদি একটা দলকে বাইরে রাখা হয়, যদি আমাদের যারা টাকা বিনিয়োগ করেছেন আমাদের বাংলাদেশে তাদের টাকা, তারা অবশ্য করবে না, আস্থা আনবে না। কেন আনবে না? তারা বলবে যে এখানে টাকা বিনিয়োগ করে আমরা একটা খারাপ পরিস্থিতির ভিতরে পড়তেছে না। কারণ তাদের টাকার যে গ্যারান্টি, সেই গ্যারান্টি কে দিবে? দেশ যদি অস্থিতিশীলতা থাকে, আজ যদি দেশ যদি ইরাক, লিবিয়া এবং সিরিয়ার মতন হয়ে যায় তাহলে তখন টাকাটা নিবে কার কাছে? একটা দেশ যদি কয়েকজন কন্ট্রোল করে তাহলে কিভাবে হয়? দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, তা আছে নামে মাত্র। আজকে ওই যে 2 জন র্যাব সদস্যকে অপহরণ করা হয়েছে চট্টগ্রামের ওদিকে, আবার দেখা যাচ্ছে যে একজনকে মাইরেই ফেলাইছে। নিশ্চয়ই তারা দুর্বল, তাদের থেকে সন্ত্রাসীরা শক্তিশালী। এই কারণে আমাদের দেশে যেমন এই যেহেতু ইউনূস সাহেবই অনির্বাচিত সরকার এবং অবৈধ সরকার ধরতে গেলে, এবং তিনি এই অবৈধগিরি অবশ্য বজায় রাখতে যাচ্ছেন। এই খেসারতটা আমরা এই বাঙালি জাতি দিতে হবে, সব দল দিবে। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, আমাদের দেশে বিদেশি কোনো বিনিয়োগ আসবে না।
বিনিয়োগ না এলে তখন আমরা কি করব, না খেয়ে মারব। আজকে যে জিডিপি আগে ছিল 7.5%, এখন হয়েছে 3.5%, 4% নাই। দেশের অনেক মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজ বন্ধ। বিদেশিরা অনেক সময় ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, এডিবি এবং আরও অনেক দেশ, ব্যক্তিগত বলতে চীন, ভারত, এরা কিন্তু এই বাংলাদেশে, আমেরিকা, এই বাংলাদেশে কিন্তু বিনিয়োগ করেছে। তারা তাদের এই বিনিয়োগের গ্যারান্টি চায়। এবং সম্প্রতি শোনা যাচ্ছে যে বাংলাদেশ $110 বিলিয়ন ঋণ আছে বিভিন্ন সংস্থা থেকে। এছাড়াও পার্সোনালিভাবে বিভিন্ন কোম্পানি, যেমন ওয়ালটন, আমি 2টা কোম্পানির নাম বলি, যেমন ওয়ালটন এবং প্রাণ, এই ধরনের বিভিন্ন কোম্পানি আছে বাংলাদেশে। আমি যে 2টার নাম বলেছি তাই বলে যে তারা ঋণী আছে সেটা আমি বলবো না, আমি জানিও না, আমি উদাহরণ দেখালাম যে এই ধরনের অনেক কোম্পানি বিদেশের থেকে বা বিভিন্ন সংস্থা থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিছে। এই লোনগুলো অনেক, তাহলে এই লোনগুলোর টাকা কি হবে, তারা কিভাবে পাবে? যার কারণে বিদেশিদের কথা শুনে হোক, যেভাবে হোক, দেশটা শান্তিতে আনার জন্য হোক, তাহলে সব দল নিয়ে, সবার মত নিয়ে একটা নির্বাচন করা উচিত। তাহলে দেশ স্থিতিশীলতা থাকবে, নইলে এই দেশটা অনেক অস্থিতিশীল হবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে। আমাদের না খেয়ে মরতে হবে, কোনো বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।